এটাকে বলে দোয়ার, মাছ মারা দোয়ার। মাছ ধরার আধুনিক নানান সরঞ্জামের প্রভাবে বাঁশের খিল দিয়ে তৈরি এই কোলদোহার হারিয়ে যাচ্ছে। তবে মাছের প্রজাতি এবং জীববৈচিত্র্য রক্ষায় সরকারি নানান পদক্ষেপ, বিশেষ করে বেশ কতকগুলি জাল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় জেলেরা অনেকেই এই কোলদোহার আবার ব্যবহার করতে শুরু করেছেন। এসব বিবেচনায় প্রশ্ন জাগতেই পারে যে এই কোলদোহার কি আবার জনপ্রিয়তা পাচ্ছে? এই কোলদোহার বানানোর সাথে যারা যুক্ত সেই সব শিল্পীরা কি আবার সুদিনে ফিরছে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানবো। তার সাথে জানবো এই কোলদোহার কিভাবে তৈরি করে এবং এই কোলদোহার কিভাবে কাজ করে। আপনি যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি বইটা পড়ে থাকেন তাহলে অবশ্যই জানেন যে একটা সময় ছিল যখন পদ্মা নদীতে জেলেরা সন্ধ্যার পর নৌকা নিয়ে মাছ ধরতে নামলে দূর থেকে তাদের নৌকাগুলোকে মনে হতো জোনাকি পোকা নদীর মধ্যে ঘুরে বেড়াচ্ছে। পদ্মা নদীর এখন আর সেই দিন নাই। নদীতে পানিও কম থাকে, মাছও কম আসে, কিন্তু অল্প সময়ের জন্য হলেও এখনো নদীতে বান ডাকে। তখন নদীর দুকুল ছাপিয়ে পানি প্রবাহিত হয়। জেলেদের মন তখন প্রাণচঞ্চল হয়ে ওঠে। পদ্মা নদীতে পানিও এখন বেশি থাকে না, মাছের সংখ্যাও কমে গেছে, কিন্তু যখন নদীতে পানি থাকে এবং পানি নেমে যেতে থাকে, এই প্রসেসটার মধ্য সময়ে জেলেরা মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েন। তখন তারা নানান জায়গা থেকে এই মাছ ধরার বিভিন্ন ফাঁদ যারা তৈরি করেন তাদেরকে খুঁজে বের করে নিয়ে আসেন এবং যত্ন আত্তি করে নিজের বাড়িতে রেখে খাইয়ে দাইয়ে তাদের কাছ থেকে এই ফাঁদগুলো তৈরি করে নেন। এরকম কোলদোহার বানানোর দুজন শিল্পীর দেখা পেলাম রাজশাহীর টি গ্রোয়েনে গিয়ে। এই কোলদোহার বানানোর শিল্পীরা দেশের নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা যখন নদী পাড়ের জেলেদের থেকে ডাক পান তখন তারা নিজের বাড়িঘর ফেলে ছুটে আসেন। দিনের পর দিন, মাসের পর মাস বিভিন্ন জেলায় নদী পাড়ে ঘুরে ঘুরে তারা এই কোলদোহার বানিয়ে থাকেন। পদ্মা পাড়ের ট্রিকওয়ে, এই জায়গাতে জেলেদের আমন্ত্রণে এসেছেন কিছু শিল্পী সিরাজগঞ্জ থেকে। এরা মাছ ধরার কোলদোহার বানাচ্ছে। এটাকে বলে দোয়ার, মাছ মারা দোয়ার। মাছ মারা দোয়ার। হ্যাঁ, এরা আমাদের যা লিয়েছিল, হ্যাঁ আমাদের দেশ থেকে, বুঝছেন? হ্যাঁ। মাছ মারে সেই জন্য লিয়ে এসেছিল। প্রতি বছরই আসি, 10-11 বছর ধরে এরা প্রতি বছর আসি। আপনাদের এই পেশাটার নাম কি? এটা পেশাটার নাম হলি এটা শিল্প কারখানার মতন যে শিল্প। এই কাজগুলি আপনারা শিখেছেন কোথায়? দেশ থেকেই ময়মনসিংহ থেকে কাজগুলো শিখেছি। আপনি যেটাকে আসলে কোলদোহার বলছেন সেটা কোথাও কোলদোহার, কোথাও চাই, এইগুলো নামে পরিচিত। এক সময় এটা তো হারিয়েই গেছিল, কিন্তু দেখেন যে ধীরে ধীরে ফিরে আসছে এবং এটি আমাদের ঐতিহ্যের অংশ, আমাদের সংস্কৃতির একটা অংশ। কোন কোন জায়গায় আপনারা কাজ করেন? এখানে করি, তারপরে মোটামুটি টাঙ্গাইল ডিস্ট্রিক্টে করি, আবার সিরাজগঞ্জ করি। এই পুষ মাসের থেকে আশ্বিন মাস পর্যন্ত বাদে আমাদের কাজ চলে যায়। তো কিভাবে কাজ করতেছেন আপনারা? এটা কাজ করতেছি পিস বাউ। কেমন সেটা? এক পিস 300 টাকা। এটা বড় খিল, এটা বড় খিল আছে। এটা হলি ভিতরকার পাড়া, পাড়ার খিল। এটা পাড়ার খিল, এটা মিডিলের খিল। মানে বিভিন্ন মাপ অনুযায়ী খিলগুলো তৈরি করতে হয়। আর এটা হলি সামনের চাক, এটা হলি পিছনের চাক। জেলেরা এই কোলদোহার বানানোর শিল্পীদেরকে বাঁশ, দড়ি এবং আরও যে যে উপকরণ লাগে সেগুলো কিনে দেন এবং এই কারিগররা সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত কাজ করেন। তারা বাঁশ কেটে নানান মাপের খিল তৈরি করেন এবং সেই অনুযায়ী প্রয়োজন মতো তাদের শিল্পী নৈপুণ্য দিয়ে এই কোলদোহার বানিয়ে থাকেন। মনে করেন মালিকের সব বাঁশ, রশি, সম্পূর্ণ জিনিস কিনে দিব। হ্যাঁ, আমরা হলা টলা তুলিয়ে তৈরি করে দেবো, বুঝছেন? হ্যাঁ। আমাদের 300 টাকা পিস দিবে। আচ্ছা। 300 টাকা পিস দিবে, খাইতে দিবে, তার বাসায় শুয়ে থাকি আমরা।
বুঝছেন, যা যা লাগে বিড়ি থেকে তা দিবে। সবসময় কি এই কাজটা হয় আপনাদের? 8-9 মাস হয়। কোন কোন মাস? পৌষ মাসের তা শুরু করি, পৌষ মাসটা শুরু করে এখন তো করতেছি। বারোটা বাস থেকে খিল করব, ছাটনো করব, পাড়া খিল করব, নাক বানা করব, চাক করব, তারপর যে পিছনের ঠিটি লাগাবো। এইগুলো আপনারা কয়টা তৈরি করে দিবেন? এইখানে হবে হলে মোটামুটি 35-40টা এরকম হবে। অন্য জায়গায় আরও বানা আসছি 86টা এই ওই মোড়েতে। এটা দিয়ে ভালো দামি দামি মাছ, মানে এরকম চিংড়ি, বাইলে, ভাইম, লিঠে, নদীতে যে প্রকারের মাছ থাকে এই সব তো প্রকারের মাছই ধরা পড়ে। গেলাম ঘরে, দরজা দিলে আটকা আর দাঁড়াতে পারবো ওই এই সিস্টেম ওই যেমন এই দরজা। রাস্তায় বিল আছে যেটা আউটে আসে। এটাকে বলে বানা। আচ্ছা, এটা কি করবে? ও, এটা চরের মধ্যে এভাবে পেতে দিবে। আচ্ছা, তারপরে তো এটা নদীর মধ্যে থাকবে? নদীর মধ্যে থাকবে চরের মধ্যে? আচ্ছা, এরকম করে ভিড়ানো থাকবে। এটাতে করে কি হবে? এখানে ঠেকে, ও এখান থেকে ঠেকতে ঠেকতে এর ভিতরে ঢুকে যাবে। ওখানে ঢুকলেই ওর ভিতরে চলে গেছে। আমার মোবাইল আটকে যাবে না? ও আচ্ছা আচ্ছা, এখান থেকে ওই নিচে চলে যাবে, নিচ দিয়ে ওই পারে চলে যাবে না? এই যে ধরো, এটা দিয়ে মাছ এখানে চলে আসে। তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, সিস্টেমটা কিরকম? এটাকে কি বলে? খোলসন? দোহার? কোল দোহার? কোল দোহার। দেখি এটা চারিদিক দিয়ে একটু দেখান তো।
কোলদোহার। এই যে ঢুকে একটা পর্যায়ে গেল, তারপরে আর একটা দরজা আছে, ওই দরজা দিয়ে ভিতরে ঢুকে যাবে মাছটা, তারপরে ওখান থেকে দরজা দিয়ে এরকম করে কাঁধের পাল্লা লিয়া এরকম করে কাঁধের পড়লে এটা খুলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কোলদোহার বলে না? কোলদোহার। আচ্ছা, কি কি মাছ ধরা যায় এটাতে? এটাতে চিংড়ি, বাইলিয়া, বাম, ইটে আর এগুলো বড় বড় চিংড়ি বডিওয়ালা। বেশিরভাগ চিংড়ি ভালো, চিংড়ি। চটকা চিংড়ি বড় বড়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, এগুলো সেই। বিভিন্নভাবে চেষ্টা করছি আমাদের এই সংস্কৃতি, আমাদের ঐতিহ্যকে কীভাবে ফিরে নিয়ে আসা যায়। তো আমরা যেহেতু এই মৎস্যজীবী যারা মাছের সাথে সম্পৃক্ত তাদেরকে নিয়ে কাজ করি, তো আমরাও চাই এই ঐতিহ্য ফিরে আসুক, এবং এই যে হারিয়ে যাওয়া যে এই বিভিন্ন ট্র্যাপ দিয়ে মাছ ধরার যে এই প্রক্রিয়াগুলো, এইগুলো আবার আমাদের গ্রাম বাংলায় ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা যেমন করে বলেছেন যে কোলদোহার ফিরে আসুক, এটা তারা চান, কিন্তু তারা এও জানিয়েছেন যে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ মাছ ধরার আধুনিক সরঞ্জামের প্রভাব এমনভাবে বাড়ছে যে প্রাচীন এই পদ্ধতিগুলোর ফিরে আসার সম্ভাবনা খুবই কম। কোলদোহার বানানোর কারিগর জামাল এবং দুলাল যেমন করে বলছিলেন যে তাদের রূপগাতি গ্রামে একসময় পুরো গ্রাম জুড়েই ছিল এই কোলদোহার বানানোর শিল্পীদের বাস, কিন্তু এখন সেখানে বাস করেন মাত্র 10 পরিবার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকন চেপে আমার সাথেই থাকবেন। ভালো থাকুন, শান্তিতে থাকুন।